এর আগে পর্যন্ত আমরা হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন এই চ্যাপ্টারটায় ক্লাস হচ্ছিল, ওটা আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা নতুন ক্লাস শুরু করব এবং সেটা নেক্সট চ্যাপ্টার, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আগের চ্যাপ্টারতে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা এরকম দু একটা বিষয় থাকবে, সেটা আমরা শেষের দিকে একবার বলে দেবো। তাহলে আমরা শুরু করছি নেক্সট চ্যাপ্টার। এবং ক্লাস 12 এর যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই গোটা চ্যাপ্টার মধ্যে আমি বলবো যে কোনো ক্লাস মিস না করার জন্য, কারণ এই চ্যাপ্টারে মিস করতে কিন্তু বুঝতে অবশ্যই অসুবিধা হবে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার উপর ডিপেন্ড করছে আমাদের বায়োটেকনোলজি বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা। কারণ এই চ্যাপ্টারে যারা ভালো বুঝতে পারবে না তারা বায়োটেকনোলজি ভালো বুঝতে পারবে না। সুতরাং দুটি বিষয় একসঙ্গে নির্ভর করছে, বায়োটেকনোলজি আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সুতরাং ভালো করে দেখতে হবে। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। তার মানে এর আগে পর্যন্ত আমরা বংশগতির যে চ্যাপ্টার পড়ছিলাম সেটা কিন্তু ছিল ক্রোমোজোমাল লেভেলে, আর এখন আমরা মলিকুলার লেভেলে আলোচনা করব। মানে ক্রোমোজোমাল লেভেল ছেড়ে দিয়ে ডিএনএ বা জিন লেভেলে আলোচনা আমরা এই চ্যাপ্টারতে করব। ওকে, প্রথমেই দেখো আমরা তোমাদেরকে গুলিয়ে দেবো না, যেমন ভাবে বইয়ে আছে আমরা জেনারেলি যেহেতু সাঁতরার বইটাকে ফলো করি সেই জন্য বইয়ে যেমন ভাবে আছে তেমন ভাবেই আমরা প্রথমে শুরু করব। একদমই প্রথমে ডিএনএ এর ক্ষেত্রে কিছু প্রপার্টি রয়েছে বা ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো দিয়ে আমরা শুরু করব। যদিও সেই ধর্মগুলো প্রাথমিকভাবে খুবই অল্প, হ্যাঁ, আমরা যখন ডিএনএ স্ট্রাকচার পড়ে ফেলবো তখন সেই প্রপার্টি গুলো নিয়ে আরো ডিটেলে আলোচনা করব। এখন যেগুলো আছে সেগুলো বলে দিয়ে আমরা যেমন যেমন আছে তেমন করে শুরু করব। প্রথমে দেখো ডিএনএ এর ক্ষেত্রে কিছু প্রপার্টি রয়েছে, কিছু প্রপার্টিজ রয়েছে ডিএনএ এর ক্ষেত্রে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। প্রথম, ডিএনএ হলো ইউনিভার্সাল, যার মানে হলো যে প্রত্যেকের ক্ষেত্রে ভাইরাস থেকে আরম্ভ করে, দেখো ভাইরাস হলো অকোষীয়, ভাইরাস জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ে বস্তু, সেক্ষেত্রে ভাইরাসকে ডাইরেক্টলি আমরা জীব তো বলবো না, ব্যাকটেরিয়া থেকে আমরা জীব বলতে পারি। তাহলে ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ অব্দি একদম লোয়ার টু আপার ক্লাস অব্দি প্রত্যেকেরই যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে তা হলো ডিএনএ। তার মানে ডিএনএ এর ক্ষেত্রে বিষয়টিকে আমরা ইউনিভার্সাল বলতে পারি। তার মানে ডিএনএ হলো ইউনিভার্সাল জেনেটিক মেটেরিয়াল, সেটাই বলা হচ্ছে। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে তার যে জিন, তার যে বংশগতির যে যত বৈশিষ্ট্য সেগুলোকে ধারণ করে রেখেছে ডিএনএ, এটাই হলো তার মানে ইউনিভার্সাল। ওকে, নেক্সট রয়েছে ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি মানে হলো প্রত্যেকের ক্ষেত্রে ডিএনএ হতে পারে ইউনিভার্সাল অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, কিন্তু তার মধ্যেও ভ্যারিয়েশন আছে। যার মানেই হলো যে প্রত্যেকের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা, তার মানে আলাদা আলাদা। তাহলে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হতে পারে, কিন্তু ব্যাকটেরিয়ার জন্য সে ব্যাকটেরিয়া, তারও জিনগত বস্তু ডিএনএ, কিন্তু আমাদের জন্য ও জিনগত বস্তু ডিএনএ, তবুও আমরা আলাদা, মানে প্রত্যেকেই আলাদা আলাদা। তাহলে একই জিনিস হওয়া সেটাকে আমরা ইউনিভার্সাল বলছি, কিন্তু তার ইউনিভার্সাল প্রপার্টি থাকা সত্ত্বেও প্রত্যেকের মধ্যে ভ্যারি করছে, তার বৈশিষ্ট্যের দিকে ভ্যারি করছে, তাকে আমরা বলছি ভ্যারিয়েবিলিটি বা বৈচিত্র্যতা। নেক্সট রয়েছে ডিএনএ এর ক্ষেত্রে তার অটো ক্যাটালাইটিক নেচার। অটো ক্যাটালাইটিক নেচার, অটো ক্যাটালাইটিক নেচার মানে কি? যে ডিএনএ নিজেই নিজেকে প্রডিউস করতে পারে। তার মানে হলো যে এই যদি ডিএনএ হয় তাহলে ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, যাকে আমরা বলি রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। আমরা এই নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সিলেবাসে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন তিনটি বড় বড় বিষয়, এবং প্রত্যেকটা ঘটনা থেকে অন্ততপক্ষে 2 থেকে 3টি করে বড় কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। সুতরাং আমরা শুধু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে অন্ততপক্ষে
5, 6, 7, 8 পর্যন্ত ব্রড কোশ্চেন পাবো। সুতরাং অনেক বড় বড় জায়গা রয়েছে, আমরা সেগুলোকে ডিটেলে পড়বো। ডিএনএ নিজেকেই তৈরি করতে পারে, এটা তার অটো ক্যাটালাইটিক নেচার, মানে রেপ্লিকেশন। ডিএনএ শুধু নিজেকেই প্রডিউস করতে পারে না, ডিএনএ অন্য কাউকেও প্রডিউস করতে পারে, যেমন এমআরএনএ, যাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন এটাকে বলা হয় ডিএনএ এর হেটারো ক্যাটালাইটিক নেচার। হেটারো ক্যাটালাইটিক নেচার তার মানে ডিএনএ নিজে নিজেকে তৈরি করে, এটা তার অটো ক্যাটালাইটিক নেচার। ডিএনএ অপর কাউকে তৈরি করে, এটা হলো তার হেটারো ক্যাটালাইটিক নেচার। তার মানে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে আমরা হেটারো ক্যাটালাইটিক নেচারটাকে বুঝছি। ওকে, এবং এরপর জানি আমরা কি হয়, এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমাদের এই চ্যাপ্টারতে তিনটে বড় বড় টপিক হিসাবে এই তিনটাকে পড়তে হবে। টোটাল যে ঘটনা সেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ আমাদের সেই জায়গা এখনো আসেনি। আমরা যখন রেপ্লিকেশন শুরু করব তখন কিন্তু সেই জায়গা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। যাই হোক, আমরা আপাতত ডিএনএ প্রপার্টিতে আছি। আগেও বললাম যে এখানে অল্পই কিছু প্রপার্টি দিয়ে আমরা এখানটা শেষ করব, যেমন ঠিক বইয়ে আছে। আমরা যখন ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার পড়ানো হয়ে যাবে, তারপরে ডিএনএ বাকি যাবতীয় যে সমস্ত প্রপার্টি বা ধর্ম আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, এখানে ডিএনএ নেক্সট যে একটি ক্যারেক্টার রয়েছে সেটা হলো মিউটেশন। মানে এটা যদি ডিএনএ হয়, ডিএনএ এর ক্ষেত্রে এগুলো যদি বেস হয় ATGC এই ধরনের বেস হয়, তাহলে যে কোনো এক বা একাধিক বেসের পরিবর্তন হতে পারে। মানে সেটা অ্যাড হতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, এখান থেকে বেরিয়ে যেতে পারে। তো এটাকে বলবো আমরা মিউটেশন। আর ডিএনএ এর মিউটেশন হওয়ার ধর্ম রয়েছে, মানে ডিএনএ যে কোনো মুহূর্তে যদি মিউটাজেন থাকে, তাহলে মিউটাজেনের প্রভাবে প্রভাবিত হয়ে ডিএনএ তার যে সিকোয়েন্স, যাকে আমরা জিন বলি, সেই জিন বেস সিকোয়েন্সের পরিবর্তন হতে পারে, যেটাকে আমরা পরিব্যক্তি বা মিউটেশন বলি। অবশ্যই ডিএনএ এটি একটি অন্যতম প্রপার্টি বা ধর্ম। ওকে, আর এখানে যেটা রয়েছে সেটা হলো ডিএনএ কে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়। আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি ডিএনএ কে তৈরি করা যায়, মানে কৃত্রিম ভাবে ডিএনএ কে তৈরি করা সম্ভব হয়েছে। ডক্টর হরগোবিন্দ খোরানা, হ্যাঁ, ল্যাবরেটরিতে ইস্টের ডিএনএ কে তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন যে যে নিউক্লিওটাইড বেস সিকোয়েন্সের জন্য আমরা কোন একটি ডিএনএ পোর্শনকে জিন বলি, সেটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা সম্ভব। ল্যাবে সেই নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্সকে সাজালে নির্দিষ্ট জিন হয়ে যাবে, ঠিক আছে। এবং হরগোবিন্দ খোরানা সেটা তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন, মানে ডিএনএ কে আর্টিফিশিয়ালি তৈরি করা সম্ভব। ব্যাস, এটা হলো তার মানে ওই আর্টিফিশিয়ালি মানে মানে তৈরি করা যায়, এটা একটা প্রপার্টির মধ্যে পড়ে। ব্যাস, এই কটা জিনিস আমাদের বইয়ের প্রথমেই শুরুতে দেওয়া আছে। আমরা ইচ্ছা করলেই পারতাম যে ডিএনএ পড়ানোর পর প্রপার্টি হিসাবে যখন আলোচনা করতাম তখন একবারে সমস্ত প্রপার্টি গুলোকে আমরা লিখতে পারতাম, কিন্তু আমরা আর তোমাদেরকে কোনো ঝামেলায় না রেখে, তোমরা যাতে পড়তে তোমাদের যেন সুবিধা হয় সেরকম ভাবেই প্রথমে আমরা একবার সেই আলোচনাটা করে নিলাম। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, সেগুলোর প্রমাণ। হ্যাঁ, বিভিন্ন বিজ্ঞানী ডিএনএ কে জেনেটিক মেটেরিয়াল হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং সেগুলো বহু পুরনো ঘটনা। তবু আমাদেরকে এখনো সেগুলোকে খুব ইম্পর্টেন্ট বা যত্ন সহকারে পড়তে হয়, কারণ সেগুলো একটি করে আবিষ্কার। হ্যাঁ, সেগুলোকে আমাদের পড়তে হয়। দেখো, প্রথমেই ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, এই ধারণা প্রথম আসে ফ্রেডারিক গ্রিপ্তের মাথায়। যদিও আমরা ক্লাস 11 এগুলো পড়েছিলাম, ফ্রেডারিক গ্রিপ্তের মাথায় প্রথম এই ধারণা আসে যে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল। আজকের দিনে দাঁড়িয়ে 2023-এ যদি তোমাকে বলা হয়, তুমি বলবে এ আবার বিশাল কি ব্যাপার আছে, ডিএনএ জেনেটিক মেটেরিয়াল তো সবাই জানে যে ডিএনএ তে জিন আছে। কিন্তু 1928 যে টাইমে ফ্রেডারিক গ্রিপ্ত বলছেন, তখন ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচারই তৈরি হয়নি, মানে আবিষ্কার হয়নি। মানে 1953 থেকে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার হচ্ছে, ওয়াটসন ক্রিক আবিষ্কার করছেন। আর 1928-এ ফ্রেডারিক গ্রিপ্ত বলতে চাইছেন যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। কারণ আরো অনেক কিছু হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে, এনজাইম হতে পারে, অন্য কোনো বায়োমলিকুলস হতে পারে, মানে এই ধরনের যে কোনো বায়োমলিকুলস হতে পারে। সেই জায়গায় কাউকে কনসিডার না করে ডিএনএ কেই কনসিডার করছে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। তার মানে 1928-এ দাঁড়িয়ে এটি অবশ্যই একটি মানে অভাবনীয় ভাবনা চিন্তা আর কি।
এবং সেটাকে প্রমাণ করার চেষ্টা করছেন বিভিন্নভাবে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সেটাকে প্রমাণ করার চেষ্টা করছেন। তো আমাদের পরীক্ষায় যেটাকে আমরা ট্রান্সফরমেশনের পরীক্ষা হিসেবে বলবো, ঠিক আছে? পরীক্ষায় কিভাবে কোশ্চেনটা আসবে, তোমাকে বলবে এরকম করে যে ডিএনএ হলো জিনগত বস্তু, তা গ্রিপ্তের পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। এটা আসতে পারে এরকমের যে ডিএনএ জিনগত বস্তু হিসেবে ট্রান্সফরমেশনের পরীক্ষাটি আলোচনা করো। তখন গ্রিপ্তের নামই করলো না, শুধু বললো ট্রান্সফরমেশনের পরীক্ষাটি আলোচনা করো। তাহলে সেটাও আমাকে জানতে হবে বিষয়টি কি। দেখো, আমরা পড়বো এখন ট্রান্সফরমেশনের পরীক্ষা। ট্রান্সফরমেশন কি? সেটা হলো যে ব্যাকটেরিয়ার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন 3 রকমের সেক্সুয়াল রিপ্রোডাকশন ছিল। কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। তো এখানে ওই দ্বিতীয় যে পদ্ধতিটির কথা বলা আছে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন পদ্ধতির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন। তাহলে আমরা আগে একবার দেখে নেব যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই ট্রান্সফরমেশনের পরীক্ষাটা কিরকম ছিল। দেখো, একদম সোজা জিনিস। ধরো এটা একটা যে কোনো কন্টেনার। সাপোজ এখানে একটি লিভিং ব্যাকটেরিয়াকে ছাড়া হয়েছে, আর সেই কন্টেনারের মধ্যে এমন কিছু জিন দেওয়া হয়েছে যার মধ্যে যে কোনো একটি বা একাধিক এই ব্যাকটেরিয়াটার কাছে নেই। ব্যাকটেরিয়াটি যদি মনে করে তাহলে সেই জিনটা সে নিজের মধ্যে ইনক্লুড করে নিতে পারে। ব্যাকটেরিয়া যদি মনে করে তাহলে সেই জিনটা সে নিজের মধ্যে ইনক্লুড করে নিতে পারে। তার মানে আগে যে ব্যাকটেরিয়াটা ছিল সে ট্রান্সফর্ম করতে পারে, ট্রান্সফর্ম করে যেতে পারে। এটাকে বলা হয় তার ট্রান্সফরমেশনের পরীক্ষা। মানে এই যৌন জনন পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন। আমরা জানি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যৌন জনন মানে আর তো মানুষের মতো পাবো না, এখানে শুধু জেনেটিক রিকম্বিনেশন মানেই হলো যৌন জনন। তার মানে যে জিনগত বস্তু তার মধ্যে রয়েছে, এটা ধরো তার জেনেটিক মেটেরিয়াল, যে জিনগত বস্তু তার মধ্যে রয়েছে, বাইরে থেকে এমন জিন যেটা ওর নিজের নাই, সেটাকে ইচ্ছা করলে হাতিয়ে নিতে পারে, নিজের করে নিতে পারে। তার মানে তখন তার জিনগত যে ব্যাপার সেটা চেঞ্জ হয়ে যাবে, আর এটাকে বলা হয় তার ট্রান্সফরমেশন। মানে এই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হয় ট্রান্সফরমেশন। এই পদ্ধতির মাধ্যমে ফ্রেডেরিক গ্রিফথ তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল। আগে এটা বুঝতে হবে, এটা বুঝে নিতে হবে, খুব সহজ ব্যাপার, এটা কিছু নাই। তারপরে আমরা ফ্রেডেরিক গ্রিফথের পরীক্ষায় আসবো, কারণ ট্রান্সফরমেশন পদ্ধতির উপর বেস করে পরীক্ষাটি করা হয়েছে। তাহলে আমি যদি ট্রান্সফরমেশনটা না বুঝি তাহলে আমি পরীক্ষাটা বুঝতে পারবো না। সেই জন্য ট্রান্সফরমেশনের বিষয়টি হলো এটা। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, দেখো ফ্রেডেরিক গ্রিফথ কি নিয়ে পরীক্ষা করছেন, সেটা হলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া রোগ তৈরি করতে পারে। ইঁদুরের নিউমোনিয়া রোগ তৈরি করতে পারে, আমাদেরও নিউমোনিয়া রোগ ওই তৈরি করে, কারণ ইঁদুরের সঙ্গে মানুষের জিনের 80% ম্যাচ করে, সেটা আমরা অনেকবার বলেছি। 80% ম্যাচ করে, ইঁদুরের জিনের সঙ্গে আমাদের জিনের 80% ম্যাচ করে। যাই হোক, ডিপ্লোকক্কাস নিউমোনি, তাহলে কক্কাস মানে আমরা বুঝতেই পারছি যে এই ব্যাকটেরিয়া গুলো গোল গোল, কক্কাস মানে গোল গোল। তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনি এইরকম ব্যাকটেরিয়ার দুটো স্টেন, একটা হলো 2R আর একটা হলো 3S, এরকম দুটো স্টেন নিয়ে তিনি পরীক্ষাটি করেন ইঁদুরের উপর। স্টেন মানে হলো বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য রং, বায়োলজির জন্য স্টেনের আরেকটা মানে হলো ব্যাকটেরিয়াল গ্রুপ। তাহলে এখানে 2 আর 3 হলো নাম্বার, আর মানে হলো রাফ, আর এস মানে হলো স্মুথ। রাফ কেন? কারণ তার ক্ষেত্রে ক্যাপসুল নেই, ক্যাপসুল অ্যাবসেন্ট আছে। তাহলে এখানে ক্যাপসুল বা স্লাইম লেয়ার আমরা পড়েছিলাম যখন প্রোকারিওটিক সেল পড়ি সেই 11-এ, তখন আমরা পড়েছিলাম সেখানে ক্যাপসুল অ্যাবসেন্ট, আমরা লিখছি ক্যাপসুল অ্যাবসেন্ট। আর যেখানে স্মুথ সেখানে লিখছি আমরা ক্যাপসুল প্রেজেন্ট। স্বাভাবিকভাবেই এই দেওয়ালটাই ধরো প্লাস্টার করা নাই, তাহলে খোঁচা খোঁচা লাগবে, এবড়ো খেবড়ো লাগবে, তাহলে সেটাকে আমরা ধরে নিলাম যে রাফ। আর যখন প্লাস্টারটা আছে তখন সেটা স্মুথ হয়ে গেল, তার মানে ক্যাপসুল প্রেজেন্ট আছে। এবার ক্যাপসুল হলো তার ক্ষেত্রে প্রোটেক্টিভ লেয়ার, তাহলে প্রোটেক্টিভ লেয়ার যদি থাকে
তাহলে সে অবশ্যই নিজে অনেক বেশি শক্তিশালী হবে, যে কোনো সমস্যার এগেনস্টে সে লড়াই করতে পারবে। তার মানে সে সংক্রামক হবে, তাকে আমরা বলবো ভিরুলেন্ট, মানে সংক্রমণাত্মক, যার ক্যাপসুল আছে। আর যার ক্যাপসুল নাই তাকে আমরা বলবো অ্যাভিরুলেন্ট। অ্যাভিরুলেন্ট, তাকে আমরা বলবো অ্যাভিরুলেন্ট। অ্যাভিরুলেন্ট, ঠিক আছে। তাহলে যার ক্ষেত্রে ক্যাপসুল আছে সে হলো ভিরুলেন্ট, যার ক্ষেত্রে ক্যাপসুল নেই সে হলো অ্যাভিরুলেন্ট। ওকে, একদম সহজ ব্যাপার। তাহলে এখানে ইঁদুরটার সঙ্গে ব্যাকটেরিয়াটার লড়াই, যদি ব্যাকটেরিয়া জেতে তাহলে ইঁদুর মরবে, আর যদি ব্যাকটেরিয়া হারে তাহলে ইঁদুর বাঁচবে। তো স্বাভাবিক একদম লড়াই। তো এই দুটোর মাধ্যমেই কিন্তু তিনি প্রমাণ করবেন, প্রমাণ করতে চাইছেন যে ডিএনএ জেনেটিক বস্তু। তাহলে এটা প্রাথমিক বিষয়, একদমই ইন্ট্রোডাকশন। এরপরে পরীক্ষাটা আমরা করছি। সেটা কি, প্রথমে তিনি কি করলেন, এটা ইন্ট্রোডাকশন ছাড়লাম। প্রথমে 2R যে স্টেনটা, সেই স্টেনটাকে তিনি, মানে সেই ব্যাকটেরিয়াল স্টেনটাকে তিনি ইঁদুরের দেহে প্রবেশ করালেন। এটা আমাদের জন্য এখন ইঁদুর, হ্যাঁ, ইঁদুর তো আঁকতে পারবো না, এটা ইঁদুর। ইঁদুরের দেহে প্রবেশ করালেন, দেখলেন ইঁদুরটি বেঁচে আছে, থাকবে বেঁচে। কারণ বেঁচে থাকার কারণ হলো সেই ব্যাকটেরিয়াটার ক্যাপসুল নাই, আর ক্যাপসুল নাই মানে সে প্রোটেকশন করতে পারছে না। তার মানে ইঁদুরের যে ফ্যাগোসাইটোটিক সেল আছে তারা তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে নিচ্ছে। তার মানে ব্যাকটেরিয়া গুলো মারা যাচ্ছে, তার মানে ইঁদুরটা বেঁচে গেল। সহজ ব্যাপার। 2 নম্বর, তিনি করলেন কি, যে 3S, এরপরে 3S কে তিনি ইনজেক্ট করলেন এই ইঁদুরের মধ্যে। দেখলেন ব্যাকটেরিয়াটি, ইঁদুরটি মারা গেল। কারণ 3S যখন পুশ করছেন তার ক্যাপসুল আছে, তাহলে ক্যাপসুল আছে মানে তার প্রোটেকশন আছে। তার মানে ডিপ্লোকক্কাস নিউমোনি সে গিয়ে ইঁদুরের দেহে নিউমোনিয়া রোগ তৈরি করছে, তার মানে ইঁদুরটি মারা যাচ্ছে, তার মানে তারা বেঁচে আছে। তারা বেঁচে থাকা মানে ইঁদুর মরা হয়ে গেল, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হলো যে তিনি করলেন কি, 3S উইথ হিট, তিনি 3S এর যে স্টেনটা তাকে গরম করলেন, গরম করে ঠান্ডা করলেন, গরম করে ঠান্ডা করলেন। ঠান্ডা করার পর সেটাকে লিভিং 2R এর সঙ্গে, এগুলো সবই লিভিং ছিল, লিভিং 2R এর সঙ্গে তিনি মেশালেন এবং ইঁদুরের দেহে পুশ করলেন। দেখলেন ইঁদুরটি মারা গেল। 2R একে এ তো মৃত। যখন 3S কে, এখান থেকে বুঝতে হবে কিন্তু, প্রথম থেকে বুঝতে হবে, নাহলে এরপর শুধু বাঁচার মরা নিয়ে সব গন্ডগোল লেগে যাবে, সব ঘেঁটে যাবে পুরো। সেই জন্য প্রথম স্টেপ থেকে বুঝতে হবে জিনিসটা। তাহলে 3S কে যখন লিভিং অবস্থায় পুশ করলেন তখন কিন্তু ইঁদুর মরে গেল, মানে 3S টেনটা বেঁচে আছে যেহেতু ক্যাপসুল আছে। এবার 3S কে যখন গরম করলেন, আমরা ধরে নিতেই পারি 3S মরে গেছে। তাহলে সেই মরে যাওয়া ব্যাকটেরিয়াল স্টেনের সঙ্গে তিনি বেঁচে থাকা ব্যাকটেরিয়াল স্টেনকে মেশালেন। কিন্তু সেই বেঁচে থাকা ব্যাকটেরিয়াল স্টেন যে মারতে পারে না ইঁদুরকে তার প্রমাণ প্রথমেই আছে। কিন্তু থার্ড স্টেজে দেখা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়াল স্টেনও ইঁদুরটাকে মেরে দিতে সক্ষম। তার মানে এটা কি প্রমাণ হয় না যে যে কোনো ভাবেই হোক যে 2R সে 3S এ কনভার্ট হয়ে গেছে, সে 3S এ ট্রান্সফর্ম হয়ে গেছে। আর আমরা পড়ছি ট্রান্সফরমেশনের পরীক্ষা, মানে বিষয়টা এখানে আছে যে লিভিং, যখন 3S কে গরম করা হলো, যখন 3S কে গরম করা হলো তখন এই যে ভাঙাচোরা জিনিসগুলো রয়েছে এটা 3S এর সেই ভাঙাচোরা বডি পার্টস, এবং তার মধ্যে একটি অবশ্যই ক্যাপসুল তৈরি জিন, আমরা ধরে নিলাম একটি আছে ক্যাপসুল তৈরি জিন। এবার যখন লিভিং 2R কে দেওয়া হচ্ছে, লিভিং 2R কে দেওয়া হচ্ছে যখন, সে তো জীবিত, লিভিংই বলা হচ্ছে, সে জীবিত, সে কিন্তু ক্যাপসুল তৈরি করতে পারে না, তার ক্যাপসুল তৈরি জিন নাই। এবার যখনই দেখলো মিডিয়ামের মধ্যে ক্যাপসুল তৈরি জিন আছে, ব্যাপারটা খুব লোভনীয় হলো ওর কাছে, সে নিজের মধ্যে ইনসার্ট করে নিল। তার মানে সে 2R থেকে 3S এ কনভার্ট হয়ে গেল। তার মানে দেয়া হয়েছিল 2R, কিন্তু আদতেও 3S হিসাবে কাজ করেছে। আর সেই জন্য আমাদের পর্যবেক্ষণে তা প্রমাণ দিচ্ছে যে মারা গেছে মানে নিশ্চয়ই
3AC আছে, এখানে 2R নাই, কারণ আগের দুটো পরীক্ষাতে তিনি প্রমাণ করিয়ে রেখেছেন যে কোনটাতে বাঁচে আর কোনটাতে মরে। তাহলে এক্ষেত্রে মারা যাওয়ার অর্থ হলো নিশ্চয়ই 2 নম্বর স্টেজে যা আছে সেটাই আছে এখানে। তার মানে লিভিং 2R 3S এ কনভার্ট হয়েছে, এটা তার পরীক্ষা। কিন্তু তিনি প্রমাণ করতে পারলেন না যে যেটা গেছে সেটা ডিএনএ। কিছু তো একটা গেছে, এটা তিনি বললেন যে কিছু একটা গেছে, কিন্তু কি গেছে যা যাওয়ার জন্য 2 আর 3S এ কনভার্ট হয়েছে তিনি তা স্পেসিফিক ভাবে বলতে পারলেন না। আর সেই জন্য তিনি নাম দিলেন যা গেছে তার নাম ট্রান্সফর্মিং এলিমেন্ট। ট্রান্সফর্মিং এলিমেন্ট। দুঃখের বিষয় তিনি বলতে পারলেন না যে এটা ডিএনএ। কারণ বললে হবে না, মুখে বললে হবে না, তিনি বুঝলেই তো হবে না, লোককে বোঝাতে হবে, প্রমাণ দিতে হবে যে হ্যাঁ এটা ডিএনএ, নাহলে তো কেউ বুঝবে না। সুতরাং তিনি বুঝলেও কিছু করার নাই, তাকে নাম দিতে হলো ট্রান্সফর্মিং এলিমেন্ট, এবং এখানেই তাকে পরীক্ষাটা শেষ করতে হলো। যদি পরীক্ষায় আসে ট্রান্সফরমেশন সম্পর্কিত গ্রিপ্তের পরীক্ষাটি বর্ণনা করো, তাহলে এখানেই আমাদের পরীক্ষা শেষ, এই পর্যন্ত লিখতে হবে। কিন্তু যদি বলে যে ট্রান্সফরমেশনের পরীক্ষাটি বর্ণনা করো, মানে জিনগত বস্তু হিসাবে যে ডিএনএ কাজ করে তার ট্রান্সফরমেশনের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো, যদি এটা হয় প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আরো পরীক্ষাটা কন্টিনিউ হবে, আরো পরীক্ষাটা কন্টিনিউ হবে। দেখো, তাহলে এই পর্যন্ত পরীক্ষাটা হলো গ্রিপ্তের পরীক্ষা। পরীক্ষায় যা আসবে আমরা সেই রকম ভাবে টু দা পয়েন্ট অ্যান্সার দেবো, জানি বলে গাদা গাদা লেখার চেষ্টা করব না, যতটুকু চেয়েছে ততটুকুই দেবো। এটা ট্রান্সফরমেশন সম্পর্কিত গ্রিপ্তের পরীক্ষা। এরপরে 1928 গ্রিপ্ত এটা প্রমাণ করছেন, যতদূর পারলেন করলেন। এরপর 1944 তারই 3জন স্টুডেন্ট, গ্রিপ্তেরই 3জন স্টুডেন্ট, অ্যাভেরি, ম্যাকলিওড আর ম্যাককার্টি, 3জন স্টুডেন্ট, তারা তাদের স্যারের পরীক্ষাটা কন্টিনিউ করলেন, দিয়ে প্রমাণ করে দিলেন যে ডিএনএ জেনেটিক বস্তু, অন্য কিছু নয়। ঠিক আছে, কিভাবে সেটা হলো তার পরীক্ষাটা, মানে তার স্যারের পরীক্ষা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই তাদের পরীক্ষা শুরু। মানে 3S উইথ হিট, এটাকে আমরা আলাদা করে একটা দাগ রাখছি এই কারণের জন্যই, বোঝানোর জন্য যে এটাকে গরম করা হয়েছে আলাদা করে, দিয়ে ঠান্ডা করা হয়েছে। গরম করা দিলে এমনি মরে যাবে, গরম করা দিলে এমনি মরে যাবে, ঠান্ডা করে তো ঠান্ডা করার বিষয়টা অবশ্যই রয়েছে। সঙ্গে লিভিং 2R, এটা তো আগেই ছিল, তার স্যার করেছিলেন। সঙ্গে তারা 3টে এনজাইম অ্যাড করলেন, একটা হলো প্রোটিয়েজ, একটা হলো প্রোটিয়েজ। আচ্ছা, সেক্ষেত্রে ইঁদুরটি মারা গেল। আচ্ছা, নেক্সট স্টেপ কি, বাঁচবে না মরবে? আমার তো মনে হচ্ছে মরবে, দেখা যাক। এরপর 2R সঙ্গে আরএনএজ, আরেকটি এনজাইম। প্রোটিয়েজ প্রোটিনকে ড্যামেজ করে, আরএনএজ আরএনএ কে ড্যামেজ করে, আর ডিএনএজ ডিএনএ কে ড্যামেজ করে। এই 3টি এনজাইমকে দিয়ে পরীক্ষাটা করলেন এবং সুন্দরভাবে প্রমাণ করে দিলেন যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। তাহলে এটা সঙ্গে লিভিং 2R এবং সঙ্গে ডিএনএজ, দেখা গেল ইঁদুরটি বেঁচে আছে। দেখো কি হয়েছে, ধরো এই যে অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্টি, এই 3জন ভদ্রলোক, তারা 3টে জিনিসকে জেনেটিক মেটেরিয়াল হতে পারে এরকম একটা অ্যাজাম্পশনের মধ্যে রাখলেন, যে প্রোটিন হতে পারে, আরএনএ হতে পারে, আর ডিএনএ হতে পারে। কারণ তখন তো প্রমাণ চলছে, তখন কে সেটা জানলে তো প্রমাণের আর কি আছে। তো হতে পারে কে কে, মানে কার্বোহাইড্রেট যে নয়, লিপিড বা ফ্যাট যে নয়, এনজাইম যে নয়, এ বিষয়ে তাদের মনে কোনো ডাউট ছিল না। সেই জন্য সেগুলো বাদ, সেগুলো নিয়ে পরীক্ষার কোনো প্রয়োজন বোধ করেননি তারা। তারা ভেবেছিলেন প্রোটিন হতে পারে, আরএনএ হতে পারে, বা ডিএনএ হতে পারে, 3জনের মধ্যে একজন হতে পারে। সেই জন্য 3টে ইঞ্জিন পরীক্ষা। ধরো এখানে চলে এসো, ধরো এই এই যে কন্টেনারটা রয়েছে, এই কন্টেনারের মধ্যে আমরা 3টে কালার দিচ্ছি। সাপোজ এই যে ব্লু কালারের যে কালারটা দিচ্ছি সেটা প্রোটিনের জন্য দিচ্ছি, আমরা ব্ল্যাক কালারের যেটা দিচ্ছি সেটা আরএনএ এর জন্য দিচ্ছি, আর এখানে রেড কালারের যেটা সেটা ডিএনএ এর জন্য দিলাম। ওকে, এবার যখন প্রথমবার প্রোটিয়েজ দেওয়া হলো, প্রোটিনকে ড্যামেজ করে, তার মানে আমরা এখানে ব্লু কালার কোটাকে মুছে দিলাম।
ব্লু কালারটাকে মুছে দিলাম। তার মানে ব্লু কালারের কোনো কিছু ভিতরে ঢোকার গল্প নাই, কারণ ব্লু কালার তো মুছে দিয়েছি, কারণ সেগুলো প্রোটিন ছিল। তারপরে দেখা গেল ইঁদুরটি মারা যাচ্ছে, যার মানে হলো যে আর যে কোনো কিছুতেই জিন থাক না কেন, প্রোটিনে নাই। কারণ প্রোটিন ভিতরে ঢুকতো, যদি জিন থাকতো তাহলে প্রোটিন তো ভিতরে ঢুকতো, দিয়ে তো ব্যাপারটা হতো। এখন প্রোটিন ড্যামেজ হওয়াতেও কিছু এসে যায়নি, যার মানে এটা প্রমাণ করছে যে প্রোটিনে ডিএনএ নাই, মানে সরি, প্রোটিনে জিন নাই, প্রোটিনে জিন নাই। বোঝা গেল? খুব সহজ ব্যাপার। এখানে প্রোটিন গুলোকে মুছে দিলাম, যেহেতু প্রোটিয়েজ দিয়েছি তাহলে প্রোটিন গুলোকে মুছে দিলাম। তারপরও ব্যাকটেরিয়া, ইঁদুর মারা যাচ্ছে, যার মানে হলো ব্যাকটেরিয়া বেঁচে যাচ্ছে। তার মানে হলো যে ব্যাকটেরিয়াটি এখনো ক্যাপসুল তৈরি করতে সক্ষম, প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার পরও সক্ষম। তার মানে জিনগত বস্তু হিসাবে প্রোটিনে নাই কোনো কিছু। এটা প্রথম পরীক্ষায় প্রমাণ যে প্রোটিন আসলে জিনগত বস্তু হিসেবে কাজ করছে না। নেক্সট, আরএনএ এর ক্ষেত্রে সেম টু সেম পরীক্ষা। তাহলে আরএনএ এর ক্ষেত্রেও একই বিষয়ে আমরা রাখলাম, এখানে প্রোটিন গুলোকে এঁকে রাখলাম আমরা, শুধু ব্ল্যাক কালারের এগুলোকে মুছে দিলাম আমরা। এরপরেও দেখা যাচ্ছে যে ইঁদুরটি মারা যাচ্ছে, যার অর্থ হলো ব্যাকটেরিয়াটি বেঁচে আছে, যার অর্থ হলো যে ব্যাকটেরিয়াটি এখনো ক্যাপসুল তৈরি করতে পারে। যার মানে হলো যে আর জাতিই থাক না কেন, আরএনএ তে জিন নাই। যদি থাকতো তাহলে এখানে তো নষ্ট হয়ে যেত, তাহলে 2 আর 3s এ কনভার্ট হতে পারতো না। তাহলে আরএনএ তাকে ট্রান্সফর্ম করার জন্য নয়, দায়ী না। তাহলে এই দুটোর সাহায্যে তো প্রমাণ হয়েই গেল যে বাকি একজন আছে। তবুও ডিএনএস দিয়ে তারা প্রমাণ করে দিলেন। এরপর আমরা ব্ল্যাক ইয়েগুলোকে মুছে দিলাম, লাল গুলোকে মুছে দিলাম, এবং তখন দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াটি 2 আর তো 2 আরই রয়ে গেল, যার মানে দাঁড়ালো ক্যাপসুল তৈরি করতে পারে না। তার মানে ইঁদুরটি ব্যাকটেরিয়া গুলোকে মেরে দিয়েছে, আর সেই জন্য ইঁদুর নিজে বেঁচে আছে। তার মানে এটাই প্রমাণ হয় যে নিশ্চয়ই জিনগত বস্তু ডিএনএ তে ছিল, আর যা নষ্ট হয়ে যাওয়ার জন্য 2 আর 3s এ কনভার্ট হতে পারলো না, আর যার মানে ইঁদুরটি বেঁচে গেল। ব্যাস, এই পরীক্ষায় তারা প্রমাণ করে দিলেন যে ডিএনএ জিনগত বস্তু। যদি বলে ট্রান্সফরমেশনের পরীক্ষাটি বর্ণনা করো, মানে ডিএনএ জিনগত বস্তু হিসাবে ট্রান্সফরমেশনের পরীক্ষাটি আলোচনা করো, তাহলে তোমাকে প্রথমে গিফটের পরীক্ষা আলোচনা করতে হবে, তারপরে অ্যাভেলি ম্যাগলিওট ম্যাকার্ডি পরীক্ষা আলোচনা করতে হবে। যদি বলে উল্লেখ করে দেয় গ্রিপ্তের পরীক্ষাটি আলোচনা করো, তাহলে এখানেই শেষ, তারপরে এগোতে হবে না, এই ট্রান্সফর্মিং এলিমেন্ট ফেলিমেন্ট বলেই শেষ। আর যদি বলে অ্যাভেলি ম্যাগলিওট ম্যাকার্ডি পরীক্ষাটি আলোচনা করো, তাহলে অবশ্যই এটা ফ্রিতে দিতে হবে, কারণ ওটা ছাড়া তো এটা হয় না। তাহলে ওটাকে দিয়ে বেশি ওখানে ঘাটাঘাটি না করে ওটাকে দিয়ে তারপরে এটাকে নিয়ে আলোচনা করতে হবে। যেমন পরীক্ষায় কোশ্চেন আসবে তেমন আমাদের অ্যান্সার হবে।